সত্যেন বোস বিজ্ঞান ক্লাবের নিয়মিত আয়োজন সায়েন্স টকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মাঝে স্পিকার হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ বাসিত স্যার। তিনি আমাদের মাঝে আজকে তার টপিক নিয়ে আমাদের সামনে আলোচনা করবেন সেটি হলো আওয়ার এফোর্ট টু এক্সপ্লোর ন্যানোটেক রিসার্চ ইন BUET। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার টক শুরু করার জন্য। প্রথমেই ধন্যবাদ আয়োজকদেরকে যে এরকম প্রত্যেক বছর তারা যেরকম এইরকম টকের আয়োজন করে। এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য আসলে খুবই দরকারি, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। সো এটা বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা আয়োজক, বিশেষ সত্যেন ক্লাবের সাথে বোস ক্লাবের সাথে যারা ইনভলভ আছে। আর সেমিস্টারের শেষে অনেকে হয়তো ব্যস্ত ক্লাস টেস্ট পরীক্ষা নিয়ে, হ্যাঁ আমরাও আসলে ব্যস্ত। তারপরে যারা আসছে, যারা পার্টিসিপেন্ট, তাদেরকেও ধন্যবাদ যে কষ্ট করে আসার জন্য। আমি আমার টকটা আসলে অনেকটা ইনফর্মাল টক, এটা যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাই মেইনলি শেয়ার করি, যে আমরা কি করতেছি বা কিভাবে করতেছি। অনেক ইনডেপথ সায়েন্স তো আমরা এখানে ডিসক্রাইব করবো না, বাট আমরা আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। তো ফার্স্ট আমি যে টপিকটি লিখছি যে ন্যানো বা ন্যানো টেকনোলজি রিসার্চ, একটু আমরা জেনে নিই যে আসলে ন্যানো টেকনোলজি বা ন্যানোটা কি। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা হিউম্যান হেয়ার, এই হেয়ারের একটা ডাইমেনশন আছে যেটা হচ্ছে অ্যারাউন্ড 50 মাইক্রোমিটার। এই 50 মাইক্রোমিটারের নিচে অনেকগুলো ফাইবার আছে, এটা অপটিক্যাল ফাইবার বা পলিমার ফাইবার। এই ফাইবারগুলো মেইনলি যেটা হয় যে আমরা একটা চুলের ডাইমেনশন যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত ছোট এই ফাইবারগুলো, তাদের ডায়াটা অনেক অনেক ছোট। এখানে একটা ক্রিসমাস কার্ড আছে, এই কার্ডটা হচ্ছে এই চুলের সমান, জাস্ট এটা সিজনস গ্রিটিংস, এটা একটা কার্ড লেখা হয়েছে। এই কার্ডটা একটা ন্যানো কার্ড, ন্যানো ক্রিসমাস কার্ড। এটা ডাইমেনশনটা হচ্ছে একটা হিউম্যান হেয়ারের সমান, হিউম্যান হেয়ারের যে ডাইমেনশন। তো এটা সেন্টিমিটার মিলিমিটার থেকে শুরু করে আমরা এটা আমাদের 1 ন্যানোমিটার, 1000 টাইমস স্মলার দেন দ্য ডাইমেনশন অফ এ হিউম্যান হেয়ার। তারপরে আরো আস্তে আস্তে আমরা অ্যাটমিক লেভেলে, একদম অ্যাংস্ট্রম লেভেলে চলে যেতে পারি। তো এইরকম একটা লোয়ার ডাইমেনশনে, স্মলার ডাইমেনশনে বা লোয়ার ডাইমেনশনে আমরা যে সায়েন্সটা নিয়ে ডিল করা হয়, এটি হচ্ছে আসলে ন্যানো সায়েন্স। আর তার টেকনোলজিক্যাল যে অ্যাপ্লিকেশনটা, সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। এটার সবচেয়ে ফ্যাসিনেটিং পয়েন্টটা হচ্ছে যে এই সায়েন্সে বা এই টেকনোলজিতে যারা ইনভলভ থাকে, তাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড। কেউ কেমিস্ট্রি, কেউ ফিজিক্সের, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফিকেশন বা আর্সেনিক রিমুভাল, সিভিল ইঞ্জিনিয়ারিং যে টপিকগুলো, সেখানেও এই ন্যানো পার্টিকেল বা ন্যানো টেকনোলজি যে ব্যাপারটা আছে সেটা ইউজ করা হয়। ঠিক কিভাবে সিমেন্ট, ন্যানো সিমেন্ট, হাই স্ট্রেংথ সিমেন্টের জন্য। তারপরে মেকানিক্যালি সাপোজ কার্বন ন্যানো টিউব, যেটার খুব মেকানিক্যাল স্ট্রেংথটা হচ্ছে স্টিলের চেয়ে 1000 টাইমস বেটার। সো এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা যে এই লোয়ার ডাইমেনশনের যে প্রপার্টিগুলো পাওয়া যায়, দিস আর অ্যাকচুয়ালি গ্রেটলি ডিফারেন্ট ফ্রম দেয়ার বাল্ক কাউন্টারপার্টস। এবং এটাই হচ্ছে আসলে সিগনিফিকেন্স অফ ন্যানো টেকনোলজি ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ এজ ওয়েল ফ্রম টেকনিক্যাল অর অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ। আমরা যদি একটা হিস্ট্রিটা দেখতে চাই যে ন্যানো টেকনোলজি রিসার্চের হিস্ট্রিটা কি, তাহলে প্রথমে যেটা আসছে যে অ্যারাউন্ড 2000 years ago, sulfide nanocrystals were used by Greek and Romans to dye hair. 1000 years ago, gold nanoparticles were used to produce different colors in stained glass windows. In 1974, actually, Norio Taniguchi uses the term nanotechnology for the first time, and 1981 সবচেয়ে একটা revolutionary discovery is the scanning electron microscope, যেখানে actually ইলেকট্রনের যে তার চার্জ প্রপার্টি ইউজ না করে ওয়েভ প্রপার্টি ইউজ করে ইলেকট্রনের ওয়েভলেন্থটাকে শর্টার করে রেজোলিউশনটা মেনি টাইমস মোর বা বেটার করা হয়েছে কম্পেয়ার টু দ্য অপটিক্যাল মাইক্রোস্কোপ। অপটিক্যাল মাইক্রোস্কোপ যেটা হয় যে আমাদের ভিজিবল লাইট ওয়েভলেন্থটা ইউজ করা হয় তার সোর্স হিসাবে, বাট এখানে ইলেকট্রনের ওয়েভলেন্থটা, যেটা যত আমরা ইলেকট্রনটাকে যত ফাস্ট মুভ করাতে পারি, মাইক্রোস্কোপের রেজোলিউশনটা তত বেটার হয়। স্মল বডি আমরা এক্সট্রাক্ট করতে পারি বা রিজলভ করতে পারি। আমরা একজন ছবি দেখছি এখানে, দিস ইজ রিচার্ড ফাইনম্যান। সো
তাকে বলা হয় আসলে পাইওনিয়ার অফ ন্যানোটেকনোলজি রিসার্চ অর ন্যানোটেকনোলজি। তার একটা চমৎকার একটা টক ছিল 1959-এ ক্যালটেকে, দেয়ার ইজ প্লেন্টি অফ রুম এট দ্য বটম। এইটা থেকে আসলে জাস্ট এই স্পেকুলেশনটা, এই টকের পুরো ব্যাপারটা ছিল একটা সাম স্পেকুলেশন, যে আমরা এটা করতে পারি, এটা করতে পারি, কেন এটা নয়, কেন ওইটা নয়, এটা যদি আমরা করি তাহলে এরকম হবে। এরকম অনেকগুলো কোয়েশ্চন রিচার্ড অ্যারাইজেস ইন 1959 ইন হিজ টক, এন্ড এটাকে ধরা হয় আসলে যে পাইওনিয়ারিং অফ ন্যানোটেকনোলজি রিসার্চ। ওই টকে রিচার্ডের কয়েকটা কোয়েশ্চন ছিল, সেটা হচ্ছে হোয়াই ক্যানট উই ম্যানিপুলেট ম্যাটেরিয়ালস অ্যাটম বাই অ্যাটম, অর্থাৎ একদম অ্যাটমিক লেভেলে লেয়ার বাই লেয়ার, স্ট্রাকচার বাই স্ট্রাকচার আমরা কেন অ্যাটমকে ম্যানিপুলেট করতে পারি না বা ফেব্রিকেট করতে পারি না। হোয়াই ক্যানট ইউ কন্ট্রোল দ্য সিনথেসিস অফ ইন্ডিভিজুয়াল মলিকুলস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকুলকে আমরা কেন সিনথেসিস করতে পারি না। হোয়াই ক্যানট উই রাইট অল অফ হিউম্যান নলেজ অন দ্য হেড অফ এ পিন, হোয়াই ক্যানট উই বিল্ড মেশিনস টু অ্যাকমপ্লিশ দিস থিংস। এই কোয়েশ্চনগুলো আসলে এদের আনসারটাই আসলে তার পরবর্তীতে লাস্ট around 50 years scientists, engineers from different parts of the world, they are searching or hunting the answers of these questions, and at the same time the nanoscience and nanotechnology just as a field is being emerging. আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা দেখি যে এনর্মাস অ্যাপ্লিকেশন, তার অনেক কিছুই এখন অলরেডি ল্যাবরেটরি থেকে মার্কেটে চলে আসে। সাপোজ ইনফরমেশন টেকনোলজিতে স্মলার, ফাস্টার, এনার্জি এফিশিয়েন্ট, পাওয়ারফুল কম্পিউটিং, এনার্জি সেক্টরে সোলার সেলস, ফুয়েল সেলস, ব্যাটারিজ, বায়োফুয়েলস, মেডিসিন সেক্টরে এটা একটা মানে একটা রিভলিউশন হয়ে গেছে। তারপরে কনজিউমার ফুডসে। সো ইন ডেইলি লাইফ একচুয়ালি লটস অফ অ্যাপ্লিকেশনস অফ ন্যানোটেকনোলজি, যেটা ল্যাবরেটরি থেকে একদম সিরিয়াসলি মার্কেটে চলে আসছে অলরেডি উইথিন লাস্ট কাপল অফ ইয়ার্স। এর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি আমরা যখন পড়তাম, যে আমার কম্পিউটারে মনে আছে আমি যদি একটা মুভি ডাউনলোড করতাম করে রাখতাম, এই কম্পিউটারটা রান করানো সম্ভব হতো না অ্যারাউন্ড 1995 or 1996। আজকে আমরা কয়েকশো মুভি কয়েক থাউজেন্ড মুভি উই ক্যান ইনস্টল জাস্ট ইন এ পেন ড্রাইভ, বা আমাদের মোবাইল ফোনে আমরা করতে পারি সেটা। তো এইটার ডাটা স্টোরেজ ইন্ডাস্ট্রিটা আফটার দ্য ডিসকভারি অফ ন্যানোটেকনোলজি বা তার ডাটা স্টোরেজ ইন্ডাস্ট্রিটা খুব হাইলি রিচ হয়েছে। এটা মানে এটা আনকম্পারেবল উইথ এনিথিং এলস। তারপরে তুমি চিপারের কথা যদি চিন্তা করো আমরা, যে ইন 1980s 2 gigabyte memory device দাম ছিল around $80,000. 1990s it has been reduced to $200, and in 2010 2 gigabyte is around $5. So is just শুধু যে স্পেসের ক্ষেত্রে না বা স্টোরেজ ডেনসিটির ক্ষেত্রে না, প্রাইসের ক্ষেত্রে this is again another revolution. So ন্যানোটেকনোলজি রিসার্চটা বেসিক্যালি শুরু হয় ফার্স্ট এটা ফ্যাব্রিকেশন করা হয়, যে আমরা চেষ্টা করি তাকে যে এটা ফ্যাব্রিকেশন করা বা সিনথেসিস করা, এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। এই সিনথেসিস করার পরে যেটা করা হয়, জাস্ট খুব এখন কম্পিউটিং পাওয়ারফুল কম্পিউটিং যেহেতু আছে, এটা সিমুলেশন করে নেওয়া হয় যে আমি যা ফ্যাব্রিকেট করতে চাই তা আসলে জাস্টিফাইড কিনা, রিয়েলিস্টিক কিনা। কারণ দিস এক্সপেরিমেন্টস অ্যাকচুয়ালি ইনভলভড লটস অফ ফিনান্সিয়াল সাপোর্ট। সো এটা সবসময় প্রোভাইড করা সম্ভব হয় না গ্রুপের পক্ষে, যার ফলে যে কোনো আইডিয়া যা আমরা ফেব্রিকেট করতে চাই তাকে প্রথমে একটু সিমুলেশন করে নেওয়া হয়। তখন আমরা কি করতে পারি, কম্পিউটারে ইচ্ছে মতো আমরা আমাদের প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা সিমুলেশন করে আমার ফেব্রিকেশন কনফিগারেশনগুলো অপটিমাইজ করা হয়। তারপরে যেটা করা হয় যে ফেব্রিকেশন হয়ে গেলে সিমুলেশন হয়ে গেল, তারপরে কি করা হয়, তাকে ক্যারেক্টারাইজ করা হয়, যে দেখা হয় যে আসলে তার ক্যারেক্টারিস্টিক্স আমি যা এক্সপেক্ট করতেছি বা আমার এক্সপেকটেশনের সাথে তার মিল আছে কিনা। যদি থাকে তখন কি করা হয়, এক্সপেরিমেন্টটা করা হয়। তারপরে কি করা হয়, আবার আমরা যখন ক্যারেক্টারাইজেশন করলাম, করার পরে আবার দেখা হয় যে আমি যে ক্যারেক্টারিস্টিক্সটা পাইছি, তার যে নেচারটা পাইলাম, যে এটা রিয়েলিস্টিক কিনা এবং এটার এক্সপ্রেশন কিনা, তখন কি করা হয়, আবার সিমুলেশন করা হয়। এই ফ্যাব্রিকেশন, সিমুলেশন, ক্যারেক্টারাইজেশন, সিমুলেশন, ফ্যাব্রিকেশন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এভাবে চলতে থাকে। তারপরে এক সময় সেটাকে যখন কমপ্লিটলি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, অল ম্যানিপুলেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন, তখনই এটাকে অ্যাপ্লিকেশনে নেওয়া হয়। সো ফ্যাব্রিকেশন, সিমুলেশন, characterization, application, they are highly associated with nanotechnology research.
মেইনলি ফেব্রিকেশনের জন্য দুইটা টেকনিক এখন পর্যন্ত খুবই পপুলার। একটা হচ্ছে যে টপ ডাউন অ্যাপ্রোচ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এখানে ডাউনটা হচ্ছে টপে, এটার মিনিংটা হচ্ছে যে অল এ বিল্ডিং ব্লক অফ লার্জ ম্যাটেরিয়ালস ইজ বিং ব্রোকড উইল বি ব্রোকেন আর স্প্লিটস, এবং এটাকে কি করা হবে আস্তে আস্তে ছোট একটা ম্যাটেরিয়ালে পরিণত হবে। অর্থাৎ এটা বড় পার্টিকেল থেকে ধরতে পারি আমরা, এটা বড় পার্টিকেল থেকে আমরা আস্তে 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 একটা ছোট ন্যানো পার্টিকেলে আমরা আসবো। এটা হচ্ছে একটা টপ ডাউন অ্যাপ্রোচ। আর এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এটা মেইনলি বায়োলজিক্যালি বেশি ইউজ করা হয়। যেটাকে করা হয় অনেকগুলো স্মলার কম্পোনেন্টসকে একটা মোর কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করা হয় সেল অ্যাসেম্বলির মাধ্যমে ইউজিং সাম কেমিক্যালস রিঅ্যাকশনস। So these two approaches are more common, very common for nanotechnology research. আমরা যদি একটু চিন্তা করি আসলে এটা খুবই এক্সপেন্সিভ আসলে এই দুইটা অ্যাপ্রোচ। তুমি দেখছো যে ক্লিন রুম, এখানে যে ক্লিন রুমের আলাদা কস্টিউম, এই রুমগুলো অনেক মানে যে কোনো একটা ডাস্ট মানে কখনোই কল্পনা করা যায় না এই রুমগুলোর ভিতরে। তো সব মানে যে কোনো ন্যানোটেক রিসার্চের জন্য ফার্স্ট মানে সব বেসিক রিকোয়ারমেন্টটা হচ্ছে যা বিল্ডিং আপ অফ এ ক্লিন রুম। আমাদের দেশে আনফরচুনেটলি কোনো ক্লিন রুম নেই, বাট এটা আসলে খুবই এসেনশিয়াল ফর ডুইং দ্য ন্যানোটেকনোলজি রিসার্চ। তারপরে আমরা দেখি যে আমাদের সিনথেসিস টেকনিকগুলো কি কি। আমরা যদি টপ ডাউন একটু চিন্তা করি তাহলে কেমিক্যাল প্রিসিপিটেশন, এটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে প্রিসিপিটেট তৈরি করা হয়, এটা বড় মেটালকে ভেঙে ভেঙে ছোট করা হয়। তারপরে সলজার মেথড, মাইক্রো ইমালশন, কনডেন্সড ফেজ সিনথেসিস, রিডাকশন টেকনিক, ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন, এগুলো হচ্ছে খুব কমন কেমিক্যাল টেকনিক্স যেখানে লটস অফ কেমিস্ট্রি অ্যাকচুয়ালি ইনভলভ। বেসিক্যালি যারা ফিজিক্সের বা অন্য ফিল্ডের লোক তাদের জন্য এটা একটু প্রবলেমেটিক, বাট এটা খুব ইজি, চিপ এবং মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু ফেব্রিকেট দ্য ন্যানো পার্টিকেলস অর ন্যানো স্ট্রাকচারস। তারপরে যেটা খুব দরকার পড়ে যেটা ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ক্যারেক্টারাইজেশন টেকনিক্স, যে আমি যেগুলোকে সিনথেসিস করলাম তাদের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমি কিভাবে জানবো। তাহলে ডিরেক্ট টেকনিক্সগুলোর মধ্যে আছে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, ফিল্ড আয়ন মাইক্রোস্কোপি। এগুলো খুব এক্সপেন্সিভ মাইক্রোস্কোপি, বাট দিস আর দ্য অ্যাকচুয়ালি বেস্ট ইকুইপমেন্ট টু লুক at the nanostructures, because আমি যখন কনফার্ম করে বলতে চাই যে আমার স্ট্রাকচার, আমি যে স্ট্রাকচারটা সিনথেসিস করছি দিস ইজ ন্যানোস্ট্রাকচারস, উই হ্যাভ টু লুক ইট, উই হ্যাভ টু সি, আদারওয়াইজ নন উইল ট্রাস্ট অ্যাকচুয়ালি। আমাদের বইতে একটা খুব ভালো মানের একটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে ইন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটাই আমাদের একমাত্র যে মাইক্রোস্কোপিক বা ডিরেক্ট ইমেজিং টেকনিক্স। ইনডিরেক্ট অনেকগুলো টেকনিক আছে, এর মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে এক্স-রে ডিফ্র্যাকশন, যেখানে এক্স-রে এসে একটা মেটালকে বা টার্গেটকে হিট করে তারপরে এক্স-রে বিভিন্ন এক্স-রে পিক দিয়ে সেই পিকগুলো স্টাডি করা হয়। স্টাডি করে তার এই মেটেরিয়ালগুলোর ক্রিস্টালাইন স্ট্রাকচার, তার ল্যাটিস প্যারামিটার, ইউনিট সেল, ভলিউম, ডেনসিটি সব কিছু ক্যালকুলেট করা যায়। এবং এখন যেটা হয় যে এক্স-রে এক্সপেরিমেন্টটা করার পরেই খুব ইজিলি কিছু অ্যাভেলেবল সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ডিটেলস ক্যালকুলেশনগুলো যে কেউ করে নিতে পারে। দিস আর চিপ অ্যান্ড ফ্রিলি অ্যাভেলেবল, এটা নেটে সার্চ করলে পাওয়া যায়। তো এটা অনেকটা পপুলার টেকনিক, এক্স-রে ডিফ্র্যাকশন টেকনিক ফর ক্যারেক্টারাইজিং দ্য ন্যানো পার্টিকেলস। তো এগুলো হচ্ছে কমন। তো আমরা এটা যেটা বলছিলাম একটু আগে যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যে একটা টিএম, এটাকে সংক্ষেপে টিএম বলে, এখানে কি করা হয় ইলেকট্রনটাকে ট্রান্সমিট করা হয় একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, তারপরে ইলেকট্রন যে এনার্জি লস করে সেই লস এনার্জিটাকে স্টাডি করা হয়, স্টাডি করে তার স্ট্রাকচারটা দেখা হয়। তো এটা খুবই এক্সপেন্সিভ একটা ইকুইপমেন্ট, এবং এক্সপেন্সিভের চেয়ে বড় কথা হচ্ছে যে স্পেন্ডিং টাকা 10 কোটি or 5 কোটি ইউ ক্যান বাই এন ইকুইপমেন্ট, বাট এটার মেইনটেনেন্সটা অনেক কঠিন। যে পার উইক পার মান্থ ইট ইনভলভস লটস অফ expenses to maintain this equipment properly. বিশেষ করে এটাকে খুব হাই ভ্যাকুয়াম সিস্টেমে করতে হয়, আল্ট্রা হাই ভ্যাকুয়াম। এই আল্ট্রা হাই ভ্যাকুয়ামটা মেইনটেইন করা রিয়েলি ডিফিকাল্ট। তারপরেও উই আর হোপফুল ফর দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স, বুয়েটে হোক বা ঢাকার অন্যত্র যা হোক, উইল বি এবল টু বাই এ টিএম, যাতে আমাদের স্টুডেন্টরা তাদের ন্যানো ক্যারেক্টারাইজেশনটা করতে পারবে। এটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে তোমার টিএম, গভর্নমেন্ট টাকা দিল, একটা টিএম কিনা হলো, তারপরে কি হলো মেইনটেইন করার টাকা দিল, বাট এই টিএম চালানোর যে এক্সপার্টাইজ, একটা টিএমকে অপারেট করার যে এক্সপার্টাইজ, সেটা খুবই অপ্রতুল, খুবই কম পাওয়া যায়। যে একজন ভালো টিএম এক্সপার্ট পাওয়া রিয়েলি ডিফিকাল্ট, যে টিএমে মানে ইমেজটাকে স্টাডি করতে পারে, বুঝতে পারে, জানতে পারে
এর জন্য টেকনিশিয়ান এবং তোমার সায়েন্টিস্ট দুজনের দরকার পড়ে। টেকনিশিয়ান এটাকে অপারেট করার জন্য খুব এক্সপার্ট একজন টেকনিশিয়ান দরকার পড়ে। তারপরে অপারেশনের পরে যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে এটা দেখো খুবই কনফিউজিং একটা ইমেজ, যে এটা একটা জাস্ট একটা অ্যানিমেল, জাস্ট একটা প্রজেকশন অ্যাঙ্গেলটা ভুল ছিল, সেটাকে টু হেডস অ্যানিমেল হয়ে গেছে। সিঙ্গেল হেড অ্যানিমেল তুমি দেখতে পাচ্ছ, ইট ইজ এ টু হেডস অ্যানিমেল। সো এইরকম কনফিউশন, হ্যাঁ, অনেকেই আমরা কি করি, মাইক্রোস্কোপে ইলেকট্রন মাইক্রোস্কোপে খুব ভালো ইমেজ দেখি, বা ইমেজ দেখে এটা পাবলিশ করি, পাবলিশ করার পরে দেখা যায় আরেকটা গ্রুপ যখন এটা করতে চায় তখন দেখি ইট ওয়াজ কমপ্লিটলি রং, যে এটা একটা আর্টিফ্যাক্ট ছিল। সো এই জন্য যে মানে মানি প্লাস এক্সপার্টাইজ দুইটারই কম্বিনেশন খুব এসেনশিয়াল টু কন্ডাক্ট ন্যানোটেক রিসার্চ। এখন একটা মানে কোয়েশ্চন সবাই জানতে পারে যে এত মানে এরকম মানে জনপ্রিয় কেন ন্যানোটেকনোলজি রিসার্চটা, বা ন্যানোটেকনোলজি এত ইম্পর্টেন্ট কেন? এটার মেইন ইম্পর্টেন্স বা মেইন কারণটা হচ্ছে যে তোমরা দেখো যে এখানে একটা ন্যানো পার্টিকেল আছে, সাপোজ তার রেডিয়াস কি হচ্ছে, কমতেছে আস্তে আস্তে। রেডিয়াস কমার পরে তার একটা প্রপার্টি দেখো, কোয়ারসিভিটি। রেডিয়াস যত কমতেছে আস্তে 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 সে তত হচ্ছে কোয়ারসিভিটি বাড়তেছে। বাড়ার পরে এইখানে একটা সার্টিন রেডিয়াসের জন্য তার কোয়ারসিভিটি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তারপরে ফার্দার রেডিয়াস যত কমতেছে, এটা তখন আবার কোয়ারসিভিটি কমে যাচ্ছে, কমে গিয়ে এইরকম একটা রেডিয়াসে বা একটা ক্রিটিক্যাল সাইজ সে যখন পেয়ে যাবে, ক্রিটিক্যাল সাইজ পাওয়ার পরে তার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দেন দিস এন্ড দিস। এটা হচ্ছে সুপার প্যারাম্যাগনেটিক ন্যানো পার্টিকেল, যেটা মেডিকেলের বিভিন্ন ইকুইপমেন্টে মানে মেডিকেলের বিভিন্ন রিসার্চে বা টেস্টে, বিশেষ করে এমআরআই রিসার্চে, এমআরআই কন্ট্রাস্ট হিসাবে, হ্যাঁ, বা অন্য কন্ট্রাস্ট হিসাবে এগুলো ইউজ হয়। তার মানে কি, কিছুই করতে হলো না, ম্যাটেরিয়াল যেটা ছিল তাই থাকলো, শুধুমাত্র তাকে সাইজটাকে কন্ট্রোল করে একটা ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট প্রপার্টি এখানে এক্সপ্লোর করা হয়। তো এটা হচ্ছে সবচেয়ে মজা হচ্ছে যে তুমি হাজার হাজার ম্যাটেরিয়াল আমরা কিন্তু ডিসকভার করতে পারবো না, আর নেচারে এলিমেন্ট গুলো অনেকটাই ফিক্সড, আমরা জানি কি কি এলিমেন্ট নেচারে আছে। তো এই এলিমেন্ট গুলোকে যদি আমি ম্যানিপুলেট করতে পারি, হ্যাঁ, তার সাইজের উপর ভেরি করে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন প্রপার্টি যেটা আমার ইউজার ফ্রেন্ডলি, সেটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি, দ্যাট ইজ এক্সেলেন্ট and that is actually being done in nanotech research. এবার আসো যে আমরা বুয়েটে আমাদের টপিকটা ছিল যে our effort to explore nanotech research, যে আমরা আসলে কি এফোর্ট দিচ্ছি। তো এটার আমাদের আসলে জার্নিটা খুব বেশি দিনের না বা খুব সুখকর না। অলমোস্ট 2 years ব্যাক আমরা স্টার্ট করছি যে nanotech রিসার্চের ফার্স্ট জিনিসটা হচ্ছে একটা ডেডিকেটেড ল্যাব। আমরা প্রথম একটা ডেডিকেটেড ল্যাব করার চেষ্টা করতেছিলাম। তো বইটার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে স্পেস পাওয়া যায় না। তো আমরা অনেক কষ্ট করে একটা স্পেস পাইছিলাম আমাদের ওল্ড একাডেমি বিল্ডিং এ, যেটা ছিল একটা স্টোর রুম অ্যাকচুয়ালি, যেখানে গার্বেজ স্টোর করা হতো। এই গার্বেজ স্টোর রুমটাকে আমরা ফার্স্ট একটা যে এটা মানে একদম আমাদের মানে ঐতিহ্যবাহী ডোর এন্ড উইন্ডোজ, হ্যাঁ, ওল্ড একাডেমি বিল্ডিং এর, এটা পারবো না, এটা আমাকে এইভাবে রাখতে হবে। তো এটা ছিল আমাদের এটা ছিল একটা স্টোর রুম। এই স্টোর রুমকেই আমরা একটা ল্যাব করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে বাইরের সাইড রুমের। এটার কি স্টোর ছিল, এই সব মানে গার্বেজ গুলো এখানে স্টোর করা হতো। তো বেশিরভাগ লোকজনের ভিতরে রুমের ভিতরে ঢুকতো না, এই গার্বেজ গুলো বাইরে থেকে জাস্ট দরজাটা খুলে থ্রো করে চলে আসতো। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করলাম এক সময়, যে আমরা শুরু করলাম করার পরে তারপরে এটা মনে হয় নভেম্বর 2014-এ আমরা জুলাইতে মানে মে জুন এই দিকে আমরা পাইছিলাম রুমটা। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মোটামুটি এটাকে ল্যাব উপযোগী করতেছিলাম অ্যারাউন্ড নভেম্বর 2014। তারপরে এখন মোটামুটি এই অবস্থায় আছে আর কি, যে আমাদের লাস্ট 1.5 year we spent lots of efforts. আমরা অনেকেই এটার সাথে ইনভলভ, অনেক কলিগ, অনেক টিচার্স, অনেক স্টুডেন্টস, অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা মোটামুটি এই অবস্থা আছে। এখন আমাদের যেগুলো একটা প্রজেক্ট আছে কারেন্টলি, হ্যাঁ, যের মধ্যে একটা হচ্ছে যে বিভিন্ন টপ ডাউন প্রিপারেশন টেকনিক ডেভেলপ করা। আমরা চিন্তা করলাম যে আমরা আসলে টেকনিকগুলো আসলে সেল মানে না করে, মানে ইম্পোর্ট না করে, বা অর্ডার টেকনিকটাকে আমরা কাস্টমাইজ করি আমাদের মতো, যে আমাদের যেগুলো ইজি অ্যাক্সেসিবল ইকুইপমেন্ট আছে বা আমাদের মার্কেটে যেগুলো চিপ ইকুইপমেন্ট আছে, ওইগুলোকে আমরা যদি কাস্টমাইজ করে আমরা যদি নিজেরা টেকনিক ডেভেলপ করতে পারি,
for fabrication of nanoparticles or nanomaterials, nanostructures, that would be great. তাহলে তার ফার্স্ট আমাদের প্রজেক্টটা ছিল যে এরকম কিছু টপ ডাউন প্রিপারেশন টেকনিক, যেটা মাল্টিফেরাইড ন্যানোপার্টিকেলস, এটা একটা পার্টিকুলার ন্যানোপার্টিকেলস যার অনেকগুলো অর্ডার থাকে এবং যার মাল্টি ফাংশন থাকে, তাহলে এগুলো খুব পপুলার ম্যাটেরিয়াল জাস্ট এট দ্য মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য আমরা একটু চেষ্টা করলাম এই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে আমরা তাদেরকে ফেব্রিকেট করতে পারি না আমাদের নিজেদের মতো। তারপরে তাদের ক্যারেক্টারাইজেশন, ফার্স্ট আমাদের মানে চ্যালেঞ্জটা ছিল যেগুলোকে আর্সেনিক রিমুভাল ফ্রম ওয়াটার। আর্সেনিক আমাদের একটা লোকাল প্রবলেম, আমাদের দেশে এটা খুব প্রবলেম, এবং এখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কলিগরা দে ডু লটস অফ ওয়ার্কস। সো আমাদের যেগুলো আমরা ফেব্রিকেট করবো যেসব স্ট্রাকচার, ন্যানো স্ট্রাকচার, তাদেরকে আমরা ইউজ করতে পারি কিনা এই ধরনের ওয়াটার পিউরিফিকেশনে বা আর্সেনিক রিমুভালের মতো একটা মানে ইম্পর্টেন্ট ইস্যুতে। তারপরে ছিল আমাদের টার্গেট ছিল যে আমাদের এইগুলোকে আমরা যে হাইড্রোজেন প্রোডাকশন ওয়াটার থেকে, যে বাংলাদেশে যেটা আছে যে দুইটা জিনিস তো অ্যাভেলেবল, ওয়ান ইজ ওয়াটার, দ্য সেকেন্ড ইজ সানলাইট। সানলাইট এবং ওয়াটার এই দুইটাকে ইউজ করে আমরা ফুয়েল মানে কার্বন ফ্রি ফুয়েল প্রডিউস করতে পারি কিনা, এই টার্গেট ছিল আমাদের তার প্রজেক্টে। তারপরে কিছু ছিল যে আমরা যদি এক্সপোজার পেতে চাই তো উই নিড সাম গুড সায়েন্টিফিক পাবলিকেশনস, যেটা আমাদের গ্রুপকে ইন্টারন্যাশনালি ফান্ডিং বা ইন্টারন্যাশনাল কোলাবরেটরদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। এই জন্য আমরা খুব সফিস্টিকেটেড একটা ইস্যু এক্সচেঞ্জ বায়াস ইফেক্ট, এটা মেইনলি স্পিনটনিক্সে বা ইলেকট্রনিক্সে ইউজ হয়। এই এক্সচেঞ্জ বায়াস ইফেক্ট তাদের আমরা স্টাডি করা শুরু করলাম এইরকম। তারপরে কিছু ন্যানোপার্টিকেলস আমরা শুরু করলাম যারা হাই ডেন্সিটি ডাটা স্টোরেজ অ্যাপ্লিকেশন যাতে ইউজ হয়। এইরকম কিছু আমরা কিছু লোকাল পার্সপেক্টিভ চিন্তা করে, কিছু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ চিন্তা করে আমরা কিছু প্রজেক্ট স্টার্ট করলাম। এবং ফার্স্ট প্রজেক্ট আমাদের ছিল যে একটা সিম্পল টেকনিক তৈরি করা টু সিনথেসাইজ ন্যানোপার্টিকেলস। সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রথমে কি করলাম, এটা আমাদের প্রথম ফার্স্ট ইকুইপমেন্ট কিনা, একটা আল্ট্রাসনিক বাথ কিনলাম আমরা, যেখানে আল্ট্রাসনিক এনার্জি ইউজ করা হয় যায়, আর কিছু বিকার কিনলাম। কিনে আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম যে আল্ট্রাসনিক এনার্জি দিয়ে আমরা ন্যানোপার্টিকেল প্রডিউস করতে পারি কিনা। ইনস্টেড অফ ইউজিং দ্য অ্যাভেলেবল ওয়েট কেমিক্যাল টেকনিক্স অর আদার টেকনিক্স, উই জাস্ট ইউজ দ্য আল্ট্রাসনিক এনার্জি। আমরা চেষ্টা করলাম সেটা করা যায় কিনা। তো এটা ছিল আমাদের বাল্ক ম্যাটেরিয়াল, যেগুলো ন্যানোপার্টিকেল না আসলে তুমি দেখো একদম অ্যাগ্লোমারেটেড একটা ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কোয়ালিটি খুব ভালো ছিল, বাট দে আর নট কমপ্লিটলি ন্যানোপার্টিকেলস, দে আর নট নেভার ন্যানোপার্টিকেলস। তাদের সাইজ ছিল মোর দেন 1000 ন্যানোমিটার, মোর দেন মাইক্রন সাইজ। তারপরে আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল এটা, দিস আর ভেরি হাই কোয়ালিটি ন্যানোপার্টিকেলস। আমরা আল্ট্রাসনিক এনার্জি ইউজ করে আমরা দেখলাম ইয়েস আমরা হ্যাঁ ইট টেকস অ্যারাউন্ড 6 months or 5 months টাইম। আমরা তারপরে আমরা দেখলাম ইয়েস সাকসেসফুলি আমরা ন্যানোপার্টিকেল তৈরি করতে পারি। এই যে পার্টিকেলটা দেখো, একটা খুব একদম স্ফেরিক্যাল একটা পার্টিকেল যার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 10 ন্যানোমিটার। এবং আমরা আমাদের টেকনিকটা ঠিক আছে কিনা, যে এটা রিপ্রডিউসিবল কিনা, এটা দেখার জন্য, চেক করার জন্য আমরা এটা কি করলাম, 3টা ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা প্রডিউস করলাম। তারপরে আমরা জাপানে একটা ল্যাবকে তাদেরকে বললাম যে এই আমাদের মানে প্যারামিটার এইভাবে আমরা করছি, তোমরা দেখো তোমাদের ওখান থেকে সেম প্রডিউস করতে পারো কিনা। তারা ওইখান থেকে দেখলে তারা করতে পারে। আমাদের ডেনমার্কে একটা কলিগ ছিল, তাদেরকে বললাম যে আমরা এইভাবে ন্যানোপার্টিকেল প্রডিউস করছি, তোমাদের লেভেল থেকে দেখো ইউজিং দ্য সেম প্যারামিটারস ক্যান ইউ ডু দ্য সেম। সব জায়গা থেকে আমরা দেখলাম ইয়েস উই ক্যান ডু ইট ইজিলি। তারপরে আমরা কি করলাম, এটাকে আমরা ফার্স্ট একটা জার্নালে রিপোর্ট করলাম, যেটা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি জার্নাল। তার ইম্প্যাক্ট হচ্ছে 7.394, দিস ইজ ভেরি হাই ইম্প্যাক্ট জার্নাল। এটা রিভিউয়াররা এটা খুব ভালোভাবে এই জার্নাল আমাদের এই কনসেপ্টটাকে নিল, এবং এটা কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট। এবং একটা রিভিউয়ার লিখলো there are sufficient technical details for the work to be reproduced and extended to other material systems, which is the real value of the work. The manuscript is interesting and should definitely be published. It is well written, technically sound research, and has the potential to be of general significance. তো এটা 3 জন রিভিউয়ার এটাকে অ্যাকসেপ্ট করলো, এবং এটা ফার্স্ট আমরা পাবলিকেশনটা পেলাম আমরা অ্যারাউন্ড 2014। তারপরে আমরা আমাদের কাজটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করলাম যে আসলে আমরা আরো যদি ইন ডিটেইলসে যাই আমাদের ন্যানোপার্টিকেলগুলোর, তাহলে আমরা কি দেখতে পারি। এটা দেখো একটা খুব হাই রেজোলিউশন HRTM ইমেজ, হাই রেজোলিউশন TM ইমেজেস, এবং তুমি দেখো প্রত্যেকটা প্লেন, এই পার্টিকেলগুলোর প্রত্যেকটা প্লেন হাইলি ডিফাইন্ড, এবং তাদের ক্রিস্টালিটি স্ট্রাকচার এটা আউটস্ট্যান্ডিং। তখন আমরা আরো একটা আমরা ইন্সপায়ার্ড হলাম যে yes we have successfully produced nanoparticles which has actually very high crystallinity, তাদের সাইজ, শেপ, স্ট্রাকচার, everything is actually
ভেরি গুড। সো আমরা ফার্দার কাজ করা শুরু করলাম এবং আমাদের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের কিছুই লাগে না এটা করতে। আসলে একটা আল্ট্রাসনিক বাথ যদি থাকে, আমি শুধু আল্ট্রাসনিক বাথে আমাদের পার্টিকুলারটাকে রেখে বাল্ক মেটেরিয়ালটা পাউডারটাকে রেখে আমি যদি 60 মিনিটস তাকে যদি সনিকেট করি, আল্ট্রাসনিক এনার্জিটাকে তার মধ্যে যদি পাস করাই, তখন এটা মেটেরিয়ালটা ভেঙে এরকম ছোট পার্টিকেল হয়ে যায় এবং তাদের ক্রিস্টালিটি স্ট্রাকচার সবকিছু ইনটেক্ট থাকে, কোনো কিছু নষ্ট হয় না। তারপরে আমরা দেখলাম যে তাদের ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম। তার মধ্যে একটা যে বাল্কের ক্ষেত্রে এটা ছিল বাল্ক ম্যাটেরিয়াল, যেটা আমাদের ইনিশিয়াল ম্যাটেরিয়াল ছিল, তার ক্ষেত্রে যে প্রপার্টি, এটার ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট প্রপার্টি পাওয়া যায় এবং ম্যাগনেটাইজেশন ভ্যালু যেটা খুব ইম্পর্টেন্ট ফর ম্যাগনেটিক ক্যারেক্টারাইজেশন, দ্য হাই ভ্যালু অফ ম্যাগনেটাইজেশন, আমরা দেখলাম এটা মোটামুটি মোর দেন 10 টাইমস লার্জার কম্পেয়ার টু দ্য বাল্ক ম্যাটেরিয়ালস। এন্ড তাদের স্ট্রাকচারটাও যে এটা ছিল অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এটা রুম টেম্পারেচারে পাইলাম, দিস ইজ ফেরোম্যাগনেটিক। সো দিস ইজ অলসো ভেরি গুড ফ্রম অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ। তারপর আমরা দেখলাম ঠিক আছে, আমরা যদি সবসময় রুম টেম্পারেচারে করতেছি, তাদের টেম্পারেচারে যদি থ্রু আউট দ্য টেম্পারেচার রেঞ্জ আমরা যদি তার ম্যাগনেটাইজেশন দেখি, হাউ ইজ দ্যাট, তখন আমরা একটা দুটো গ্রাফ নিলাম। এটা হচ্ছে ফর ন্যানো পার্টিকেলস, এটা হচ্ছে ফর বাল্ক ম্যাটেরিয়াল, কিন্তু দুইটার স্ট্রাকচার সেম, সবই সেম, বাট ম্যাগনেটাইজেশন রেটটা হচ্ছে তোমাদের বাল্ক ন্যানো পার্টিকেল, আর এটা হচ্ছে তোমার বাল্ক। এখন এখানে আমি যে পুরো টেম্পারেচার রেঞ্জে যে কোনো রেঞ্জ আমি নেই, যেখানেই আমি অপারেট করি, সব জায়গায় মাছ হায়ার ম্যাগনেটাইজেশন ইজ অবজার্ভড ফর ন্যানো পার্টিকেলস। তারপরে আমরা এদের দেখলাম, যেটা আমরা ফার্স্ট যেটা ট্রাই করছিলাম যে এক্সচেঞ্জ বায়াস এফেক্ট আমি বলছিলাম, এটা একটা খুব সায়েন্টিফিক্যালি খুব সাউন্ড একটা ইফেক্ট, যেটা প্রচন্ড ইউজ হয় স্পিন ট্রেনিং ডিভাইসে, বিশেষ করে স্পিন বাল্ব বা হাই ডেন্সিটি ডাটা স্টোরেজ ডিভাইসে। এই এক্সচেঞ্জ বায়াস করে কি করা হয়, বেসিক্যালি আমাদের যে বায়াসিং যে কনসেপ্ট, যেটা যে কোনো একটা ডিরেকশনে এটা কি করা হয়, যখন ডাটা লেখা হয় তখন কোনো একটা ডিরেকশনকে ফিক্সড রাখা হয়। এই ফিক্সড রাখার ক্ষেত্রে বায়াসিং এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। কোনো এদিকে যদি সে বায়াস থাকে, তাহলে ওইটাকে রোটেট করা যাবে না। তার সবসময়ই এই বায়াসিং এর জন্য যেটা ইউজ করা হয়, যে বিভিন্ন লেয়ারের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যে এক লেয়ারের উপরে আরেক লেয়ার সাবস্টিটিউট করা হয়। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। তখন আমি ফার্স্ট আমার গ্রুপে আমি চিন্তা করলাম যে আমরা যদি আমাদের এই ন্যানো পার্টিকেলগুলোর এক্সচেঞ্জ বায়াস স্টাডি করি, তাহলে এটা কেমন হয়। তো আমার কলিগদের সাথে একটু ডিসকাস করলাম, সবাই আমাকে ডিসকারেজ করলো যে এটা সম্ভব না। বাট আমি কেন যেন মনে হয়েছিল এটা সম্ভব। ইভেন আমরা যখন এক্সপেরিমেন্ট করলাম, আমরা কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট পাইলাম, পাওয়ার পরে আমি যখন এটা আর্টিকেলের সাথে সাবমিট করতে যাচ্ছি, I was unable to convince my colleagues from here and abroad. এখানে যারা আছে তাদেরকে আমি কনভিন্স করতে পারছিলাম না, আমার যারা ইন্টারন্যাশনাল কোলাবোরেটর যারা আছে, কলিগ যারা আছে, they are also not convinced. তারপর অনেকে আমি জোর করে এই পেপারটা সাবমিট করলাম, করার পরে আমরা এটার রিভিউয়ার কমেন্ট পাইলাম, যে রিভিউয়ার লিখলো যে I think there is good work here that should be reported and I support its final publication in Journal of Applied Physics and it adds to our knowledge in an interesting way. যে রিভিউয়ার এই জিনিসটা বোঝাতে চেষ্টা করলো যে আমাদের যে গতানুগতিক যে নলেজটা আছে, আমরা যেখানে আমাদের ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, যেটা তার বাইরে একটা নতুন কনসেপ্ট এখানে অ্যাড করতেছে, ইট শুড বি পাবলিশড। তারপরে এটা, এবং এটা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে বায়াসিং ভ্যালুগুলো এছাড়া নর্মাল ম্যাটেরিয়াল চেয়ে, এই যে সিমিলার সিস্টেমের ম্যাটেরিয়াল চেয়ে বায়াসিং স্ট্রেংথ অনেক হাই ছিল আমাদের ম্যাটেরিয়ালগুলোর। সো দ্যাট ওয়াজ লেটার অন পাবলিশড দ্য জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্স, খুব সম্মত ইয়েস ইন 2015। তারপরে আমরা আরেকটা প্রবলেম নিয়ে আমরা আমাদের টেকনিকটাকে ইউজ করার চেষ্টা করলাম, যে এই ধরনের ম্যাটেরিয়াল সিনথেসিস করতে হলে সবচেয়ে প্রবলেমেটিক যেটা, যে প্রচুর সেকেন্ডারি ফেজ যেগুলো হচ্ছে ইম্পিউরিটিজ আর কি, ডিফেক্ট, এই ডিফেক্ট তৈরি হয়। তখন আমরা কি করলাম, যে আমরা চিন্তা করলাম যে আমাদের টেকনিকটা ইউজ করে আমরা এই ধরনের ডিফেক্টগুলোকে রিমুভ করতে পারি কিনা। তখন আমরা এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম যেটা তুমি দেখো প্রচুর এরকম ডিফেক্ট আসছে, এই যে ছোট ছোট পিক যেগুলো, সবগুলোই আসলে ইম্পিউরিটি ফেজ বা ইম্পিউরিটি ডিফেক্টস। আমরা কি করলাম, যে এই ম্যাটেরিয়ালকে প্রথমে উইথ ডিফেক্ট তৈরি করলাম, উইথ ডিফেক্ট তৈরি করে তার ক্যারেক্টারিস্টিক্স দিলাম, তার ক্যারেক্টারাইজেশন ঠিক করলাম। করার পরে আমরা কি করলাম, যে আল্ট্রাসনিক বাতে আমরা এটাকে 60 মিনিট আমরা আল্ট্রাসনিক এনার্জি ইউজ করে এই ডিফেক্টগুলো রিমুভ করার চেষ্টা করলাম। প্রথমবার আমরা সফল হয় নাই, পরের বার আমরা ঠিকই দেখলাম আমরা যে আমাদের অপটিমাইজেশন করে আরেকটা অপটিমাইজ করলে সবগুলো ডিফেক্ট রিমুভ করা সম্ভব। কিন্তু আমরা এখানে যা যা ডিফেক্ট ছিল প্রত্যেকটা ম্যাটেরিয়াল, আমরা 5টা ম্যাটেরিয়াল করার কারণটা হচ্ছে এটাই, যে একটা ম্যাটেরিয়াল হয়তো লাকিলি ডিফেক্ট ফ্রি হয়ে যাবে, বাট 5টা ম্যাটেরিয়াল লাকিলি হবে না। সো 5 টাইমস এটার সার্টেনিটিটা বাড়তেছে, যে ইয়েস, যে এটা সম্ভব, রিপ্রডিউসিবল প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে। তো এটা ছিল কমপ্লিটলি ডিফেক্ট উইথ ডিফেক্ট ম্যাটেরিয়ালস।
এটাকে আমাদের টেকনিকে আমরা ন্যানো পার্টিকেল করলাম, ডিফেক্ট ফ্রি ন্যানো পার্টিকেল করার পরে এটার টোটাল ক্যারেক্টারাইজেশন করে আমরা লাস্ট মান্থ আর এপ্রিলে এপ্রিল আমরা এটা সাবমিট করলাম জার্নাল অফ ফিজিক্স ডি অ্যাপ্লাইড ফিজিক্স। এটা আইওটি সায়েন্সের খুব ফেমাস, খুব ভালো একটা জার্নাল, ইদানিং এটা খুবই পপুলার একটা জার্নাল, জার্নাল অফ ফিজিক্স ডি অ্যাপ্লাইড ফিজিক্স। এইখানে 3 জন রিভিউয়ার আমাদের পেপারটা ফার্স্ট চান্সে অ্যাকসেপ্ট করলো এবং এর মধ্যে এডিটোরিয়াল বোর্ড মেম্বার সে একটা কমেন্ট লিখলো যে দিস ম্যানুস্ক্রিপ্ট describes a detailed study of the fabrication of multiphasic nanoparticles and their structural and magnetic characterization. In particular, it demonstrates very relevant differences in between different preparation methods and documents. These differences via XRD and magnetometric studies. Given the application potential of this class of materials and the rather different quality standards that are applied by different groups for the fabrication of these materials, the author's work might turn out quite relevant as it shows a straightforward and easily accessible way to eliminate secondary phases that complicate magnetic characterization of this class of materials. So এটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার যে এরকম একটা sound comment from the editorial member, not from the reviewer. তিনজন রিভিউয়ার অ্যাকসেপ্ট করছে, করার পরে একজন editorial member এটা কমেন্ট করছে আমাদের টোটাল পেপারের উপরে। Then he has written, thus the work might have a relevant impact in applied physics, especially on nanomaterials fabrication. Thus I recommend this paper for publication. So it is a high impact journal, another high impact journal. So এটা আমাদের গ্রুপের ক্লাস, এটা এখন অনলাইনে আসে নাই, just it is accepted. তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা খুব কঠিন কিছু পেরোক্সাইড যেগুলো হচ্ছে যে কমপ্লেক্স, হাইলি কমপ্লেক্স পেরোক্সাইডস, এগুলোর সিনথেসিস খুবই কঠিন। যে আমাদের যেগুলো অ্যাভেলেবল টেকনিক আছে তাদের দিয়ে এগুলোর সিনথেসিস খুবই কঠিন। এই ধরনের কিছু পেরোক্সাইডস আমরা সিনথেসিস করতে পারি কিনা আমাদের টেকনিক দিয়ে। আমরা দেখলাম ইয়েস আমরা পারি, এটা অনেকগুলো ব্যাটারির আমরা দেখলাম যে এটা নাইসলি আমরা ফ্যাব্রিকেট করতে পারি। এবং এটার যখন আমরা ক্যালকুলেশন করতে গেলাম, জাস্ট আমি এই ডাটাগুলো তোমাকে অত তোমরা বুঝবে না, বাট আমি যে ইনফরমেশনটা বা যে মেসেজটা এখানে দিতে চাচ্ছি যে অলওয়েজ ট্রাস্ট ইউর ডাটা। তুমি যা রেজাল্ট পাবে ওটাকে ট্রাস্ট করো, কখনোই তুমি ধরে নিও না যে আমার রেজাল্টটা ভুল হয়েছে। হ্যাঁ, তোমার একবার, দুইবার, তিনবার তুমি রিপিট করতে পারো তোমার এক্সপেরিমেন্ট, বাট তুমি যে ডাটাটা পাবে ওই ডাটাটাকে ট্রাস্ট করো। এখানে যখন একটা মজার ঘটনা ঘটছে যে আমরা যখন এটাকে 20 কেলভিনের তাদের ক্যারেক্টারাইজেশন নিলাম, এমএইচ কার্ভ নিলাম, এই দেখো এটা ব্ল্যাক, রেড, তারপরে এটা কি কালার, গ্রিন, ব্লু, হোয়াইট কালার, এই একটা সিকোয়েন্স ফলো করতেছে, রাইট? তখন আমরা চিন্তা করলাম যে 300 যখন এটা ছিল 20 কেলভিনে, আমরা যদি রুম টেম্পারেচারে নেই ডেফিনেটলি সবাই চিন্তা করবে উই উইল গেট দ্য সেম সিকোয়েন্স, রাইট? আমরা যখন রুম টেম্পারেচারে তাদের ক্যারেক্টারাইজেশন করলাম, আমরা দেখি মাঝখান থেকে এই ম্যাটেরিয়ালটা কমপ্লিটলি ডিফারেন্ট বিহেভিয়ার শো করে। এই এক্সপেরিমেন্টটা জাপানে একটা ইনস্টিটিউট করা হয়েছে। আমরা তখন আমার খুব এক্সপেন্সিভ একটা ইকুইপমেন্ট দিয়ে ওনারা আমাকে জানালো, এটা দেখে আমি বললাম না আমার তো এটাতে একটা প্রবলেম হচ্ছে, ক্যান ইউ প্লিজ রিপিট ইট। তারা রিপিট করলো। তারপরে আবার তাদেরকে সময় দিলাম, আমি বললাম যে আই হ্যাভ এনাফ ডাউট যে অন্য একটা মেশিনে এটা একটু রিপিট করো। অন্য একটা মেশিনে আবার করা হলো, এটা করা দেওয়ার পরে অলওয়েজ ইট গিভস দ্য সেম রেজাল্টস। দেন আই সার্চড যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি খুঁজে আরো কয়েকটা স্টাডি করলাম, কয়েকটা ক্যালকুলেশন করলাম, করে দেখলাম এই মেটেরিয়ালের ক্ষেত্রে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফেজ তৈরি হয়ে যায়। যখন এটা ফেব্রিকেট করা হয় তখনই মেইন ম্যাটেরিয়ালটা 80% থেকে 20% অন্য একটা ম্যাটেরিয়াল, একটা অন্য একটা ফেজ, অন্য একটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার ফর্ম করে এখানে। এন্ড এইটাই হচ্ছে এটার ডিফারেন্ট বিহেভিয়ার শো করার রেজাল্ট। আমি শিওর এটা যখন রিভিউয়ার দেখবে এটা যে এরকম একটা এক্সেপশনাল জিনিস চলে আসে। বাট আমরা আমাদের ন্যানো পার্টিকেল, আমাদের টেকনিকে যেটা করছি এটা হচ্ছে রেড। The red one is the nanoparticle produced by our technique. এই টেকনিকে করলে এই ধরনের কোনো সেকেন্ডারি ফেজ বা আনওয়ান্টেড ফেজ আসে না। দ্যাট ইজ अगेन another noteworthy findings, another worthwhile findings যে আমাদের টেকনিকে করলে এরকম কোনো ডিফারেন্ট কোনো ফেজ তৈরি হবে না, যেটা অন্য কোনো কমপ্লিকেশন তৈরি করবে না। আমি যেটা বলতে চাচ্ছি আসলে অলওয়েজ ট্রাস্ট ইউর ডাটা ভ্যালুস। তুমি যা দেখতেছো তা হয়তো ঠিকই দেখতেছো, বাট তার কারণটাকে খুঁজে বের করতে হবে। যে কখনো তোমার রেজাল্টকে অবিশ্বাস করা যাবে না, অলওয়েজ ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর রেজাল্টস। তারপরে আমি একটু দেখাতে চাচ্ছি যে আমাদের যেটা আমাদের একটা মেইন প্রজেক্ট, যেটা আমাদের দেশের জন্য খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, যে সোলার হাইড্রোজেন প্রোডাকশন। এটা আমরা লাস্ট ইয়ার থেকে শুরু করছি এবং অলরেডি আমরা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা করে ফেলেছি। এখানে খুব সিম্পল একটা কনসেপ্ট আমরা ইউজ করতেছি
যে আমরা যে ন্যানো পার্টিকেল সিনথেসিস করলাম তাকে পানির সাথে মিশানোর পরে আমরা একটা সোলার সিমুলেটর আছে, যেটা যে সিমুলেটরটা আমাকে সানলাইট দিবে আমার ল্যাবের ভিতরে। সানলাইটের যেটুকু ওয়েভলেন্থ আছে, যেটুকু এনার্জি আছে ওইটুকু দিবে, দিয়ে কি করবে ওয়াটারটাকে স্প্লিট করবে, হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। আমি যতই কনভার্সন আমার ক্যাটালিস্ট যেটা কি আমার ন্যানো পার্টিকেল যেটা, তার এটাকে আলাদা করার যত বেশি ক্যাপাবিলিটি থাকবে, যত বেশি সোলার এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকবে, তত বেশি হাইড্রোজেন অক্সিজেন আলাদা হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফুয়েল প্রোডাকশনের এফিসিয়েন্সি তত বাড়বে। এই কনসেপ্টটা নিয়ে আমাদের এই প্রজেক্টটা চলছে। ইন দ্য মিনটাইম আমরা অলরেডি সেটআপটা করে ফেলছি, আমাদের এক্সপেরিমেন্টটা অলরেডি অনেকটা স্টার্ট হয়ে গেছে। এবং এটা করতে হলে ফটোক্যাটালিটিক অ্যাক্টিভিটি মানে কি, তা হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রডিউস করলাম সে কতটুকু সানলাইট অ্যাবজর্ব করতে পারে। তার সানলাইট যত বেশি অ্যাবজর্ব করতে পারবে তত তার হচ্ছে এনার্জি বেশি থাকবে টু ওয়াটারটাকে স্প্লিট করতে। যার কারণে এই এক্সপেরিমেন্টটা করার আগে আফটার ফেব্রিকেশন উই ডু দ্য ফটোক্যাটালিটিক এক্সপেরিমেন্ট, অর্থাৎ তার এনার্জি তার সানলাইটের সাথে সে ম্যাটেরিয়ালটি কত বেশি অল্টার করতে পারে। এই সেটআপটা আমরা এই ইকুইপমেন্টগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ইকুইপমেন্টগুলো আমরা কিনছি, কারণ এই সেটআপটা কিনতে গেলে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। যার কারণে আমরা এটা ইন্ডিভিজুয়ালি কিনছি, কিনে আমার দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দে হ্যাভ ডিজাইনড দিস সেটআপ এন্ড তারা এই সেটআপটা তৈরি করছে। জাস্ট all parts were bought individually, but the setups were locally fabricated in our laboratory. এবং ফার্স্ট এক্সপেরিমেন্ট আমরা যেটা করলাম, আমরা চমৎকার জিনিস দেখো, এটা হচ্ছে উইথ একটা বাল্ক ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে তার ন্যানো পার্টিকেল। অর্থাৎ বাল্ক ম্যাটেরিয়ালে যেখানে লেস দেন 10% বা 5% এর মতো তার ডিগ্রেডেশন এফিসিয়েন্সি সানলাইট অ্যাবজর্ব করার টাইম আমাদের এটার জাস্ট 100%। এটা দিস ইজ আওয়ার ফেব্রিকেটেড ম্যাটেরিয়াল, তার ডিগ্রেডেশন এফিসিয়েন্সি দেখাচ্ছে যত বেশি সে ডিগ্রেড করবে তত বোঝাচ্ছে যে তত বেশি সে সানলাইট অ্যাবজর্ব করতেছে। তো এই ম্যাটেরিয়ালের সানলাইট অ্যাবজর্পশন এফিসিয়েন্সি ভেরি হাই এবং তাদেরকে অল্টার করা উইথ সানলাইট ইজ ভেরি ইজি। সো এগুলো আমরা আমাদের হাইড্রোজেন প্রোডাকশনে বা ফুয়েল প্রোডাকশনে আমরা ইউজ করব। লাস্টে এটা হচ্ছে এটা আমাদের কিছু ইকুইপমেন্ট, এটা মেইনলি আমি এটা এই ইকুইপমেন্টটা আমার নিয়ে আসার কারণ হচ্ছে আমার সাথে অনেক ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট কাজ করে। সো এটা দিয়ে ম্যাটেরিয়ালগুলোর ইলেকট্রিক্যাল বিহেভিয়ারটা স্টাডি করা হয়। মেইনলি তাদের মধ্যে কিছু লিক থাকে বা কোনো ডিফেক্ট থাকে, ইভেন ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, জাস্ট 10⁻10 অ্যাম্পিয়ার রেঞ্জ, এইরকম রেঞ্জেও যদি কোনো ডিফেক্ট থাকে কারেন্টের, হ্যাঁ, দ্যাট ক্যান ডিটেক্ট দিস ইকুইপমেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডিভোটেড ফর দ্য ইলেকট্রিক্যাল স্টুডেন্টস এবং আমার স্টুডেন্টরা এটাতে কাজ করে। এটা খুব এসেনশিয়াল একটা ইকুইপমেন্ট। এটা একটা উড ট্রেসার। তারপরে আমি যেটা আমাদের কিছু ফান্ডিং এজেন্সি যারা আমাদেরকে ফান্ডিং করে এবং হচ্ছে ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, থ্রু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, তারপর মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দে গিভস আস ফান্ডিং। তারপর হচ্ছে আমার কোলাবোরেটর যারা, তাদেরকে একটু বলতে হয় যে তাদের এই আমি যে কাজগুলো দেখেন এগুলো আসলে আমার নিজের কাজ না, এগুলো মেইনলি আমার স্টুডেন্টরা করছে, আমার কোলাবোরেটররা করছে। I did the managerial job, just I was the coordinator. So all credits belongs to my students, my research assistants and my collaborators. First হচ্ছে Christian Melhoff. Christian is a Denmarker scientist, is very young scientist and খুবই promising scientist. তারপরে Dr. Bashir Ahmed is my friend and also my collaborator. Stephen McBeatty from University of Glasgow. Shapat Firoz by American chemistry associate professor. Mehdi Hassan Rizvi, also glass and ceramics assistant professor. Dr. Rahman Khan Chiabai from the electrical department. আরো অনেকে আছে আমার সাথে ইনভলভ, জাস্ট খুব বেশি যাদের সাথে কাজ করি বা হ্যাঁ এরা আছে আমার কোলাবোরেটরস। তারপরে আমাদের কিছু অ্যাচিভমেন্ট, স্মল অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আমার একটা এমএসসি স্টুডেন্ট রফিক আজাদ। আমরা 2014 এর অক্টোবরে আমরা আমাদের ডিপার্টমেন্টের রিসার্চ বেসড এমএসসি ডিগ্রি প্রোগ্রাম স্টার্ট করছি, 3 সেমিস্টার্স। Just after 3 semesters, my student Rafik Azhar achieved his MSc degree by facing a board. So এটা একটা part of history actually. যে আমাদের এই ইউনিভার্সিটির রিসার্চ বেসড MSc ডিগ্রি প্রথম স্টুডেন্টটা হচ্ছে রফিক আজহার। তারপরে এটা আমার গ্রুপে অনেক সবাই নাই এখানে, ম্যাক্সিমাম ওল্ড স্টুডেন্ট, অনেকের ডিগ্রি হয়ে গেছে এর মধ্যে এদের। তারপরে কিছু ভিজিটর আসার সময় আসিফকে অনেকে হয়তো চিনো। আসিফ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 4 out of 4 ইউনিভার্সিটি অফ বার্কলিতে সে পিএইচডি করে পোস্টডক করা এখানে। সো আসিফ এই ধরনের মাল্টিপ্যাথিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে। সো আসিফ ওয়াজ হিয়ার and he was highly excited to look at our works and facilities.
তারপরে আমরা মাঝে মধ্যে গ্রুপ, আমার গ্রুপ মাঝে মধ্যে আমরা ওই এনজয় করি, হ্যাঁ, যে আমাদের গ্রুপের এদেরকে চিনা মনে হয়, সাইজ আছে এখানে, হ্যাঁ, এরা যতটা দেখাচ্ছে ততটা খেতে পারে না আসলে, হ্যাঁ। লাস্টলি আমি যেটা বলতে চাচ্ছি ইট ইজ ভেরি আনফরচুনেট ফর মি, এটা বলার জন্য আমি মোটেও প্রিপেয়ার্ড না, তারপর বলতে হয় আমাদের ডিসি ম্যাডাম আন্ডার লাইফ সাপোর্ট, আমরা যা পাইছি যা করছি ম্যাক্সিমাম ওনার কন্ট্রিবিউশন, she's in life support in a hospital in Bangkok, মানে last 20 months কয়েক 2 বছরের কম সময় ইউনিভার্সিটিতে অনেক কিছু দিয়েছেন আমাদেরকে, আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার ল্যাবকে অনেক কিছু দিয়েছেন। আজকে তার জীবনটাই, আমরা সবাই যেন ডিসি ম্যাডামের জন্য দোয়া করি, ম্যাডাম যেন আবার ফিরে আসে, এটাই। This is all from my part. Thank you very much.